হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল সোমবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 8টা। তো আজকেও হাজব্যান্ড ছেলে ওদের দুজনেরই ছুটি রয়েছে, তাই আজকেও রান্নাবান্না সেরকম কোনো তাড়া নেই। তো ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, উঠে বাসি ঘর ঝাড় দিয়েছি। তারপরে গতকালকে ছেলে যেহেতু অ্যাবাকাসের ক্লাসে যায়নি, তো সেই জন্য ওর আজকে অনলাইন ক্লাস হচ্ছে বাড়িতে। তো এতক্ষণ ও ফোনটা ওর কাছেই ছিল, তো কিছুক্ষণ আগে ক্লাসটা শেষ হওয়াতে আমি আর কি ফোনটা নিয়ে এলাম। তো এই যে খুব সমস্যা হয়ে যায়, ওর যখন অনলাইন ক্লাস থাকে তখন ফোনটা আমি পাই না আর কি, ওকেই ফোনটা দিয়ে দিতে হয়। তো যাই হোক, এখন রান্নাবান্না কিছুটা এগিয়ে গেছে। ওই ভাত আর ডাল বসিয়েছিলাম, তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডাল কাটা দিয়ে ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর আজকের ডালের মধ্যে ভাবছি দেবোই কাঁঠাল বিচিগুলো। কাঁঠাল বিচি তো খেতে আমার ভীষণ ভালো লাগে, তো ওই জন্য ডালের মধ্যে দিয়ে ওগুলোকে সেদ্ধ করে নিলাম। আর এখন একটুখানি জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তো গতকাল তো রোববার ছিল, তো রোববারেও সারাদিনই কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আর আজকে এই যে সোমবার, আজকেও কিন্তু সকাল থেকে বৃষ্টি নেমে রয়েছে। তো সেই কারণে কালকে যেহেতু বৃষ্টি ছিল, তাই হাজব্যান্ড বাজার যেতে গিয়েও ফিরে এসেছে, বাজারটা আর করা হয়নি। তো আজকে তো বাজারটা না করলেই নয়, তো বৃষ্টিটা থামলে তারপরে আর কি হাজব্যান্ড বাজার যাবে। আর এদিকে ফ্রিজ থেকে মাছটাও বের করে নিয়েছি। আর দেখলাম কি ফ্রিজে একটুখানি ঝিঙে শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম যে ওই ঝিঙেগুলো দিয়ে আলু দিয়ে ঝিঙে আলু পোস্ত করে নিই। তো আজকে এগুলোই রান্না করব। তো মাছের ঝোল এখনও করব নাকি কিছু ডিসাইড করিনি। তো হাজব্যান্ড ওই মাছ ভাজা হলে হাজব্যান্ড ছেলে ওরা আর মাছের ঝোলটা খেতে চায় না। তো সেই কারণে ভাবছি যে একটু ডাল করি আর ওই ঝিঙে আলু দিয়ে একটু পোস্ত করি, আর মাছগুলো ভাজা করে রাখি। তো সেই মতোই এই যে মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি, যাতে করে তাড়াতাড়ি বরফটা ছেড়ে দেয়। আর এদিকে ওই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আর আলুটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর একটুখানি পোস্ত আর কাজু মিক্সার গ্রাইন্ডারে এই যে ব্লেন্ড করে নিয়েছি। তো এটাকে দিয়ে এখন আলুটা যাতে নরম হয়ে যায়, লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবো। আর জানো তো, এই যে ঝিঙে আলু পোস্ত করলাম, তবে এটা না করলেও অসুবিধা হতো না। কারণ ওই যে মাছ ভাজা করব, মাছের তেল ছিল, তো ওগুলো দিয়ে হাজব্যান্ড খেয়ে নিত। আর হয়েছেও তাই। এই যে ঝিঙে আলু পোস্তটা করেছি, এটা কিন্তু রয়েই গেছিলো, যেহেতু মাছ ভাজা রেখেছিলাম, মাছের তেল রেখেছিলাম। তো হাজব্যান্ড ছেলে ওগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছে। তো আজকে সকালের খাওয়া দাওয়া করার জন্য এই যে একটুখানি মাছ ভাজা করে নেব। তারপরে সকালের খাওয়া দাওয়া করে দুপুরের রান্নাটা শুরু করব। আর জানো তো, সেই যে রান্নাঘরের কাজ শেষ হয়েছে, তারপরে যে রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরে ঢুকেছি, এর মধ্যে প্রায় 15 দিন হয়ে গেছে আমার কিন্তু রান্নাঘরটা একদিনও পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবছি যে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরে যে ক্যাবিনেটগুলো আছে, ডোরগুলো, তো সেগুলোকে ভালো করে ক্লিন করে নেব। আর সেই সঙ্গে আজকে ভাবছি ফ্রিজটাকে ক্লিন করেও অর্গানাইজ করে নেব। কারণ বেশ কিছুদিন ধরেই তোমরা অনেকেই বলছিলে যে আমি ফ্রিজে মাছ মাংস রাখার জন্য যে কন্টেনারগুলো ইউজ করি, ওগুলো কিন্তু ভালো নয়। তো সেই কারণে আমি অনলাইনে কিছু মাছ মাংস রাখার জন্য কন্টেনার কিনেছিলাম। তো সেগুলোতে তো মাছ মাংস রেখে দিয়েছি, যেহেতু ওগুলো আগে ডেলিভারি দিয়েছিল। তবে আজকে জানো তো, কিছু ভেজিটেবল রাখার জন্য কন্টেনার অর্ডার করেছিলাম, সেগুলো ডেলিভারি দেবে। তো সেগুলো এলেই ভাবছি ওগুলোকে ধুয়ে যা বাজার আসবে সমস্ত সবজিপাতি কেটে, সারা সপ্তাহে যা রান্নাবান্না হবে বা যে সমস্ত সবজিগুলো আসবে সবই একবারে কেটে বেছে রেখে দেবো। এতে করে প্রত্যেকদিন রান্নার সময় সবজি কাটার যে ঝামেলাটা, ওটা কিন্তু আমাকে একদমই করতে হবে না। তো কী দিয়ে কী করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো রান্নাটা কমপ্লিট করি, তারপরে আবার রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। আর ওই যে আজকে যেহেতু ওরা বাড়িতে রয়েছে, তাই কিন্তু সময়ের মধ্যেই খাওয়া দাওয়া স্নান সবটাই কমপ্লিট করতে হবে। তো ওদিকে তো মাছ ভাজা যেগুলো রাখার ভেজে রেখেছি, আর এখানে আমার জন্য একটুখানি মাছের ঝোল করব। তো তার জন্য এই যে একটু গাঁটি কচু সেদ্ধ করে নিয়েছি। তো একটুখানি জিরে ফোড়ন দিয়ে, আদা জিরা লঙ্কা বাটা ফোড়ন দিয়ে এই যে সেদ্ধ করে রাখা গাঁটি কচুটা দিয়ে দিয়েছি। আর এখন ঝোলটা ফুটে এলেই মাছটুকু দিয়ে দেবো। মাছ বলতে ওই যে মাছের মাথা আর লেজ, তো এগুলো দিয়েই ঝোল করে নেব। আর বাকি মাছগুলো তো ভাজা রেখেছি, ওখান থেকে ভাজাও খাওয়া হবে, আবার যদি হাজব্যান্ড ছেলে ওরা ঝোল খায় তাহলে এখান থেকে খেতে পারবে। তো তারপরে ওইদিকে মাছের ঝোলটা হচ্ছে, আর এই যে রান্না করতে করতে কিছু বাসন বেরিয়েছিল, তো এগুলোকেই এখন পরিষ্কার করে নেব। আর জানো তো, এই সময়ের বাসন সময়ে ধুয়ে নিলে না খুব একটা ঝামেলা মনে হয় না। তবে একসাথে জমিয়ে রেখে সমস্ত বাসন একসাথে ধুতে গেলে তখন প্রচণ্ড তালগোল বেঁধে যায়। আর আমার এই সিঙ্কটা যেহেতু একটু সাইডে করে, তো সেই জন্য বেশি বাসন হলে ধুতে খুব অসুবিধা হয়। তো আমি ওই সময়ের বাসন আর কি সময়েই ধুয়ে নিই, যেটা দেখি যে আর রান্নাতে ব্যবহার হবে না, তো সেটাকে আগে থেকেই ধুয়ে রেখে দিই।
তো ওইদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর হাজব্যান্ড ওই যে বললাম না বাজার গেছিলো, তো বাজার থেকে চাল ডাল তেল তারপর সবজিপাতি সব আর কি কিনে নিয়ে এসছে। তো তেলটাকে এই যে একটা বড় জারে ঢেলে নিলাম, আর এটা থেকেই রেগুলার যেটা থেকে ইউজ করি ওইটাতেও ঢেলে নেব, কারণ ওই যে লম্বা মানে বড় জারটাতে এটা দিয়ে কিন্তু তেল চুইয়ে পড়ে, তো যে জায়গাটায় এটা রাখা হয় সেই জায়গায় কিন্তু মানে তেলে একদম ভেসে যায়, তো সেই কারণে ওটা প্রত্যেক দিন আমি ইউজ করি না। আর এই লাল জারটাতে ইউজ করি, এতে করে হচ্ছে মানে তেলটা ইউজ করতেও সুবিধা হয়, আর এর গা দিয়ে কিন্তু তেল চুইয়ে পড়ে না, যেহেতু ওর মানে ইলাস্টিক দেওয়া আছে। আর ওই যে বড় জারটা ওটাতে যেহেতু একটু প্যাচ দিয়ে ঢাকনাটা আটকাতে হয়, তো যতবার ওটাকে কাত করে কড়াইতে তেল দেওয়া হয় ততবারই কিন্তু ওই গলা বেয়ে আর কি তেলটা পড়ে। তো যাই হোক, ওগুলোকে হচ্ছে রিফিল করে নিয়েছি। আর এখন ওই যে বললাম না রান্নাঘরটা পরিষ্কার করব, তো রান্না তো এখনও চলছে, তো টুকটুক করে যে কাজগুলো হচ্ছে রান্না করতে করতে করে নেওয়া যাবে সেই কাজগুলোই এখন গুছিয়ে নেব। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে পুরো সব কিছু ক্লিন করব। তো এই যে নুন আর হলুদের জারটা, এটা তো রেগুলার ইউজ করা হয় আর রান্নার কাছেই থাকে, মানে খোলা জায়গাতেই থাকে, তো এগুলো মাঝে মধ্যেই আমাকে পরিষ্কার করতে হয়। তবে ওই যে বললাম না রান্নাঘরে যবে থেকে এসেছি, মানে নতুন রান্নাঘর হওয়ার পর যবে থেকে রান্নাবান্না শুরু করেছি তারপর থেকে কিন্তু এগুলো একবারও ক্লিন করা হয়নি। তো এই শেলফটাকে ক্লিন করেছি, মানে এই র্যাকটাকে ক্লিন করেছি, তারপরে এই সমস্ত জার এগুলোকে ক্লিন করে জায়গা মতো রেখে দিলাম। আর এখন ওই যে যা গ্রসারি এনেছিল সেগুলো সকালবেলা তো কিছু গুছিয়ে নিয়েছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর বাকিগুলো এখন হচ্ছে গুছিয়ে নিলাম। তো এই যে মাছের ঝোলটা তো রেডি হয়ে গেছে, আর এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো এই যে ডাল করলে ভাত করলে ওগুলো যখন উপচে পড়ে তখন কিন্তু এই ওভেনটা নোংরা হয়ে যায়, তো প্রত্যেক দিনই বলতে গেলে আমার ওভেনটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হয়। আর ডালটা রোজ না পড়লেও ভাতের ফ্যানটা কিন্তু রোজই পড়ে, ওই সাইড দিয়ে বেয়ে বেয়ে পড়ে, তো সেটাকে খুব ভালো করে আমাকে পরিষ্কার করে নিতে হয়। তো এখন হচ্ছে রান্নাঘরটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব, আর সেই সঙ্গে রান্নাঘরের এই ক্যাবিনেটগুলো ভালো করে ডাস্টিং করে নেব। রোজই তো এগুলো মোছা হয় না, তো রোজই হালকা পাতলা ধুলো তো জমা হয়, তো একবারে যদি মানে অনেক দিন পর পর মোছা হয় তাহলে কিন্তু ওই একদিন মুছতে গিয়ে বেশি পরিশ্রম করতে হবে। তো সেই জন্য অল্প ময়লা হতে না হতে এগুলোকে আজকে ভাবছি একটুখানি ক্লিন করে নেব। আর যেহেতু লাইট কালার, তো বেশি মানে নোংরা জমা হতেও দেওয়া যাবে না, অল্প নোংরা হতে হতেই এগুলোকে পরিষ্কার করে রাখতে হবে। আর আমি যে এই প্রোফাইল হ্যান্ডেলগুলো লাগিয়েছি এর মধ্যে দিয়েও কিন্তু ধুলোগুলো জমা হয়ে থাকে, যেহেতু এর ভিতরে খাঁজ রয়েছে, তো এই খাঁজের মধ্যে ছোট ছোট ডাস্টগুলো, আর যেহেতু কালো রং তো সেই জন্য জিনিসটা আরও বেশি বোঝা যায়। তো সেই জন্যই ভাবলাম যে আজকে যেহেতু সময় রয়েছে আর মানে সময়ের মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, তাই রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নেব। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা মালাকার, তো প্রিয়াঙ্কা লিখেছে যে প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, ভিডিওটা তোমার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আসলে কি বলো তো, দিন শেষে আমাদের কিন্তু এইটাই পাওয়া, যে সারাদিন খাটাখাটনি করে তারপরে সেটাকে শ্যুট করে সুন্দর করে এডিটিং করে যে তোমাদের সামনে পরিবেশন করি, তো সেটা যদি তোমাদের ভালো লাগে বা সেই রিলেটেড তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ো, সেটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো অনেক ধন্যবাদ তোমাকে, আর সেই সঙ্গে আমার অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও দেখলাম ডিয়ার বোন, তোমার রান্নাঘরটা যত দেখি ততই ভালো লাগে, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল বোন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও। খুব ভালো লাগে দিদিভাই যখন তোমরা বলো যে আমার রান্নাঘরটা তোমাদের খুব পছন্দ হয়েছে বা ভালো লেগেছে, তো সেটা শুনলেই আমার মনটা খুব ভালো হয়ে যায়। আসলে নিজের পছন্দের সাথে যদি অন্য কারোর পছন্দের মিল হয় বা নিজের পছন্দের রাখে যখন অন্য কেউ পছন্দ করে, তখন সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। আর জানো তো রান্নাঘরটা কতটা সুন্দর হবে সেটা একেবারেই ডিপেন্ড করে তার লেআউটের উপর। তো রান্নাঘরের লেআউটটা যতটা পারফেক্ট হবে বা যতটা সুন্দর হবে, রান্নাঘরের মানে এই যে ইন্টেরিয়ার ডিজাইন আমরা করি তো এগুলোও কিন্তু ততটাই সুন্দর হয়। তো আমার রান্নাঘরের ইন্টেরিয়ার করতে গিয়ে অনেক রকম প্রবলেম ফেস করতে হচ্ছিল, তো সেগুলোকে হচ্ছে ওভারকাম করে যতটুকু সুন্দর লুক দেওয়া যায় ততটুকু আর কি সুন্দর করার চেষ্টা করেছি। এই যে ক্যাবিনেটটা আমি এখন মুছছি, তো এর উপরে একটুখানি মানে বিম বা শেড দেওয়া রয়েছে, তো সেই জন্য না এই ক্যাবিনেটগুলোকে আমি আর একটু টল করতে চেয়েছিলাম, তবে
ওই উপরে যেহেতু শেড রয়েছে তো তার জন্য ওগুলোকে আর হাইটটা বাড়ানো যায়নি। আবার এই যে চিমনির দুপাশে যে কাবার্ডগুলো করা হয়েছে তো এগুলো আমি গ্লাস ডোর করতে চেয়েছিলাম, তবে যারা ইন্টেরিয়ার তৈরি করেছে তারাই বললেন কি যে যেহেতু চিমনির পাশে বা একটু আগুনের তাপটা লাগতে পারে তো সেই জন্য এদিকে গ্লাস ডোর না করাই ভালো। তবে আমি চেয়েছিলাম উপরের দিকে যে কাবার্ডগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাতেই ওই কালো রঙের গ্লাস দিয়ে করতে। তো এই যে বললাম না যে যতটা আমরা করতে চাই ততটা কিন্তু হয় না। তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে এলাম এই যে জামা কাপড়গুলো কাচতে হবে। তো এখন ওই যে মেঘলা ওয়েদার, জামা কাপড় কাচলেও জানো তো ঠিকঠাকভাবে শুকোতে যাচ্ছে না। যতই মেশিনে ড্রাই করা হোক না কেন, যে কাচার পরে যে মেলে দিচ্ছি সেটাও কিন্তু মানে একদিনে যে শুকিয়ে যাওয়ার কথা সেটাও হচ্ছে না। আর এই বর্ষার সময় জামা কাপড়গুলো না শুকালে কিন্তু একটা গন্ধ হয়ে যায়। তো এগুলোকে কাচার পরে ছাদে মেলে দিয়ে আসবো, যেদিন শুকাবে আর কি শুকাবে। তো তারপরে এই যে স্নান ধান করে চলে এলাম ঠাকুর ঘরে। তো অনেক দিন বাদে বলতে পারো তোমাদের সাথে আমার ঠাকুর ঘরের ভিডিও শেয়ার করছি বা আমার এই পুজো দেওয়ার ভিডিওটা শেয়ার করছি। তো মাঝে মধ্যে পুজো দিই, তবে সেটা আর না শ্যুট করা হয় না। তো সেই কারণে আজকে ভাবলাম যে ঠাকুর ঘরে যেহেতু যাচ্ছি তাই ঠাকুর ঘরের একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিই, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এদিকে আমার পুজোটাও প্রায় শেষের দিকে। তো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা করতে হবে। আর ওই যে বললাম হাজব্যান্ড ছেলে ওরা বাড়িতে রয়েছে, তাই কিন্তু ওদেরকেও আমাকে সময়ের মধ্যে খাবার দাবার দিতে হবে। আর ওই যে দুপুরের খাওয়া দাওয়ার জন্য এখন একটু আম কেটে নিচ্ছি, যেহেতু বাড়িতে প্রচুর আম রয়েছে সেই সঙ্গে না খেলেও তো এগুলো নষ্ট হয়ে যাবে। আর হাজব্যান্ডের তো প্রত্যেকবারই খাওয়ার সময় আম প্রয়োজন হয়, তো সেই জন্য ওর জন্যই আর কি এখানে একটা আম কেটে নেব আর কিছু কাঁঠালও তুলে নেব। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামুন্নেসা খাতুন দিদি ভাই, তো লিখেছে শক্ত কাঁঠাল আমারও খুব পছন্দের, তবে কেনার সময় বোঝা যায় না বলে খুব কম খাওয়া হয়। তবে আমার কাঁঠাল দেখে লোভ লাগলো। হ্যাঁ দিদিভাই, একদমই ঠিক বলেছো। তোমার যেরকম শক্ত কাঁঠাল পছন্দ বা আমিও যদি কাঁঠাল খাই তাহলে ওই শক্ত কাঁঠাল একটা দুটো খাই। তবে জানো তো আমার হাজবেন্ডের আবার একদম নরম যে গলা কাঁঠাল ওগুলো পছন্দ। ওগুলো আবার ও এমনি খায় না, ওগুলোর হচ্ছে জুস বের করে সেটা দিয়ে যদি মুড়ি মেখে দেওয়া হয় তাহলে সেটাও খেয়ে নেয়। তো হাজবেন্ড কাঁঠাল খাওয়া বলতে ও ওইভাবেই মুড়ির সাথে খায়, তবে কাঁঠালের রস দিয়ে। আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো ছেলে প্রচণ্ড বায়না করছিল যে মোমো খাবে, তো ওর পছন্দের এই যে ফ্রাইড মোমো আনা হয়েছে। আর ওই যে বললাম হাজব্যান্ড যেহেতু বাড়িতে রয়েছে, তার উপরে হচ্ছে মেঘলা ওয়েদার, মানে বাইরে বৃষ্টি, তো সেই জন্য একটু বাইরের খাবার খেতে মন চাইছিল, তাই আর কি এখানে কিছু মোমো অর্ডার করা হয়েছে। তো এই মোমো খাওয়া দাওয়ার পরে এখন আমি বসেছিলাম হচ্ছে বাজার থেকে যে সমস্ত সবজি আনা হয়েছে সেগুলো সব কেটে ধুয়ে গুছিয়ে রাখার জন্য। তো সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, আর ওই সবজি কাটার কাজটা করতে আমার প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে, তবে বেশ এনজয় করেছি। কারণ ওই যে সারা সপ্তাহের ঝামেলাটা চলে গেছে, না হলে ওই প্রত্যেক দিন ভাবনা চিন্তা করে সবজি কাটা বা কী দিয়ে কী রান্না করব সেটা ভাবতে গেলে অনেকটা সময় চলে যায়। তো সেই কারণে সমস্ত সবজি একদম কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, যাতে করে মানে যখন যেটা ভালো লাগবে তখন সেটা নিয়ে রান্না করে নিতে পারি। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঘরে বাইরে উইথ সুদীপ্তা থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো, তোমার রান্নাঘরটা দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। আর তারপরে সবজিগুলো কাটা ধোয়া হয়ে গেলে ভাবলাম যে ওগুলোকে যেহেতু ফ্রিজে রাখবো তাহলে ফ্রিজটাকে একবারে পরিষ্কার করে নিই। তো ডিপ ফ্রিজটা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম, ওই কন্টেনারগুলোতে মাছ মাংস যা যা রাখার সব রেখে, তবে আজকে ডিপ ফ্রিজটাকে খুব ভালো করে মুছে নিয়েছি। আর সেই সঙ্গে ডিপ ফ্রিজটাকে তো আগে গুছিয়ে নিয়েছি, আর এখন ফ্রিজের নিচের দিকটা মানে নর্মাল ফ্রিজটাকে ভালো করে অর্গানাইজ করে নেব। তো তার জন্য কিছু কন্টেনারও আমি কিনেছিলাম। তো এই ডিমের জন্য একটা কন্টেনার কিনেছি, আর এটাতে জানো তো 3টে লেয়ারে ডিম রাখা যায়। তবে আমার যেহেতু 3টে লেয়ার প্রয়োজন হয় না, তাই আমি একটা লেয়ার খুলে রেখে দিয়েছি, আর এই দুটো মানে ট্রের মধ্যেই ডিমটাকে রেখেছি। আর ওই যে তোমাদেরকে বলছিলাম না যে আমার সারা সপ্তাহের জন্য যে বাজারগুলো এসেছে এই সবজিগুলো, সেগুলোকেই হচ্ছে কেটে রেখে দিয়েছি। তো এই যে ঢ্যাঁড়স কেটেছি, পটলের ঝোলের জন্য পটল কেটেছি, ভাজার জন্য পটল কেটেছি, তারপরে ডালে খাওয়ার জন্য পেঁপে, তারপর বিনস গাজর ওগুলো কেটেছি, উচ্ছে কাঁকরোল মিষ্টি কুমড়ো, মানে যা যা সবজি এসেছিলো, আর তারপরে ঝিঙে কাঁচকলা সবই মোটামুটি আমি কেটে কিছুটা করে রেখে দিয়েছি, তো যাতে করে হচ্ছে রান্না করতে খুব সুবিধা হয়। আর এদিকে দেখো সব কিছুই তো ফ্রিজে রেখে দিলাম, তবে কাঁঠালটা ওই যে খাওয়া হচ্ছে না। আর ওই রাতের বেলা বাইরে থাকলেই হচ্ছে কাঁঠালটাই বাইরের দিকটা দিয়ে, মানে বাইরের দিকটা দিয়ে যে রোয়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তো হাজব্যান্ড বলল গোটা কাঁঠালটাকে ফ্রিজে না রেখে কিছু কন্টেনার মধ্যে করে এগুলোকে মানে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে ফ্রিজে রাখতে।
না হলে ওই কাঁঠালটা যদি খোলা অবস্থায় ফ্রিজে রাখা হয় তাহলে পুরো ফ্রিজেই কাঁঠালের গন্ধ হয়ে যাবে, এমনকি অন্যান্য যে খাবার দাবারগুলো আছে সেগুলোতেও হচ্ছে কাঁঠালের গন্ধ হয়ে যাবে। তো তারপরে এই যে তোমাদেরকে বলছিলাম না যে আমার ফ্রিজে এমন কিছু খাবার দাবার আছে যেগুলোর বয়স হচ্ছে প্রায় 2 বছর হতে চললো। তো সেগুলোকে সব ফেলে দিয়েছি। আর যেটা রয়েছে সেটা হলো কি, এইবার শীতের সময় মা কিছু খেজুরের গুড় পাটালি ওগুলো পাঠিয়েছিল। তাছাড়া হাজবেন্ডও তো কিছু খেজুরের গুড় পাটালি কিনেছিল। তো সেগুলো তো সব ফ্রিজে রয়েছে। তার সঙ্গে আমার কিছু ওটস রয়েছে, একবার 2 কিলো মতো ওটস কিনেছিলাম, তবে সেটা আর খাওয়া হয়নি। আর কিছু ডালের বড়ি রয়েছে, তো ওগুলোকে ভাবছি একদম ভালো করে রোদ্রে দিয়ে নর্মাল জায়গায় রেখে দেবো, ফ্রিজের মধ্যে আর রাখবো না। তো তারপরে সমস্ত কাঁঠালের রোয়াগুলোকে তুলে নিয়েছি, এতে করে ফ্রিজের মধ্যে বেশ ভালোও থাকবে আর জায়গাও কম লাগবে। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।